সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চট্টগ্রাম সংলাপ দেখার জন্য। সাথে আছি আমি মোহাম্মদ কামাল উদ্দিন। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে চট্টগ্রাম তথা বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, ব্যবসা বাণিজ্য, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, অর্থনীতি এবং রাজনীতি নিয়ে আলোচনা করা হয়। আজকের আলোচনার বিষয় চলমান রাজনীতি। এই নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে দুজন সম্মানিত অতিথি উপস্থিত হয়েছেন। আমি তাদের পরিচয় করে দিচ্ছি। আহমদ হোসেন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, উপদেষ্টা, বিএনপির চেয়ারপারসন। আপনারা দুজনকে আন্তরিকভাবে আমি অভিনন্দন জানাচ্ছি। বর্তমান চলমান রাজনীতির প্রেক্ষাপটে এই যে একটা সংলাপের সিদ্ধান্ত হয়েছে, এবং সেটাকে আপনি কিভাবে নিয়েছেন? আমার দল তো এটাকে পজিটিভলি গ্রহণ করেছে বলেই তো এটাকে গ্রহণ করা হয়েছে। এবং প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেছেন যে আমার দরজা খোলা আছে, আমার দরজা বন্ধ নয়। এতদিন যাবৎ সংলাপের কথা বলে আসছিলেন যারা, সেই সংলাপেরই তিনি আহ্বান জানিয়েছেন। ডক্টর কামাল হোসেন সাহেব বঙ্গবন্ধুর সহকর্মী ছিলেন, বঙ্গবন্ধুর ক্যাবিনেটের মিনিস্টার ছিলেন। তিনি তার প্যাডে একটা চিঠি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। সেখানে প্রথম লাইনটাই ছিল যে বঙ্গবন্ধুর নেতৃত্বে এদেশের মানুষ রক্ত দিয়ে যে গণতন্ত্র অর্জন করেছে, স্বাধীন বাংলাদেশের সৃষ্টি করেছে। কাজেই আজকে ঠিক একই আলোকে যে ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে, আত্মত্যাগের মধ্য দিয়ে, রক্ত দিয়ে যে গণতন্ত্র আজকে আমরা পুনরুদ্ধার করেছি, সেই গণতন্ত্রের ধারাবাহিকতাকে রক্ষা করা, সংবিধান সম্মতভাবে আলোচনা করা, এই বিষয়টাকে প্রাধান্য দিয়েই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাদের এই চিঠিকে আমলে নিয়ে সম্মান দিয়েছেন এবং বৃহস্পতিবার 1 তারিখ সন্ধ্যা 7টায় গণভবনে তাদের আমন্ত্রণও জানিয়েছেন। এবং এমনকি পার্টির সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের আবার ফোনে গণফোরামের সাধারণ সম্পাদক জনাব মোস্তফা মহসিন মন্টুর সাথে টেলিফোনে কথাও বলেছেন। একটা ইতিবাচক দিক ফুটে উঠবে যে সকল দলের অংশগ্রহণে বাংলাদেশে নির্বাচন হবে। সেই নির্বাচনের একটা পরিবেশ কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে, একটা আলোচনার দ্বার উন্মোচিত হয়েছে। এটা সেই দ্বার উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বাংলাদেশকে উগ্রবাদের হাত থেকে যিনি আজ রক্ষা করেছেন, রাজাকার আলবদর আল সামদের যুদ্ধাপরাধীদেরকে ফাঁসি দিয়ে তিনি যে ইতিহাস সৃষ্টি করেছেন এবং আপনার সেই রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়ে তিনি পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছেন, মাদার অফ হিউম্যানিটিতে উপাধিতে ভূষিত হয়েছেন, সেই নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধুর হত্যার বিচার করেছেন। এক একটি চ্যালেঞ্জ, পদ্মা সেতুর মতো সেতু, সেই সেতু ওয়ার্ল্ড ব্যাংক যখন টাকা উইথড্র করেছে, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিলেন যে আমার নিজস্ব অর্থায়নে এই পদ্মা সেতু নির্মাণ। এই চ্যালেঞ্জগুলো ওভারকাম করার মধ্য দিয়ে তিনি তার নেতৃত্ব জাতীয় এবং আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠা পেয়েছেন। আচ্ছা, আমি তৈমুর ভাইয়ের কাছে যাচ্ছি। আপনাদের দীর্ঘ আন্দোলনের একটা কথা ছিল, আপনাদের নেত্রীর মুক্তি না হওয়া পর্যন্ত আপনারা কোনো সংলাপে যাবেন না, এবং আপনাদের আন্দোলনের প্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনের পদ্ধতি কার্যকর না হওয়া পর্যন্ত আপনারা সংলাপে যাবেন না। ধন্যবাদ আপনাকে। এবং আপনারা এখানে 7টা দাবির মধ্যে একটা দাবি কিন্তু আপনাদের নেত্রীর মুক্তির বিষয় রয়েছে। সে বিষয়ে যদি আপনি, একটা দাবি না, এটা ভাইটাল দাবি, এটাই প্রধান দাবি, এবং এটি একটা নির্বাচনকে গ্রহণযোগ্য করার জন্য এটি প্রধান দাবি হওয়া উচিত। প্রথম কথাটা হলো যে চট্টগ্রাম সংলাপে আইসা আমি চট্টগ্রামের জনগণকে ধন্যবাদ জানাই যে এই সম্প্রতি যে হাজার হাজার লক্ষ লক্ষ লোকের সমাবেশে যে ঐক্য ফ্রন্টের একটা মিটিং হলো, ওই মিটিংয়ে স্বতঃস্ফূর্ত এত বাধা বিপত্তির পরও, পুলিশি বাধা, বিভিন্ন বাধার পরও যে সমাবেশটা সুন্দর হয়েছে, এই জন্য ধন্যবাদ জানাই। পাশাপাশি চট্টগ্রামের একজন নেতা, জনমানুষের নেতা, যিনি মন্ত্রী ছিলেন, আমির খসরু মাহমুদ, তাকে অহেতুক জেলখানায় রাখা হয়েছে, এবং এতে যে চট্টগ্রামবাসী মনক্ষুণ্ণ, তাদের প্রতিও আমার শ্রদ্ধাবোধ এবং জানাইয়ে আমি আমার বক্তব্যটা শুরু করছি। এখন কথাটা হলো যে সংলাপটা আমাদের দেশের বা পৃথিবীর রাজনীতিতে এটা একটা কালচার, এবং এটি হওয়া উচিত।
হানাহানি মারামারি চেয়ে কোর্ট কাছারি দৌড়াতে চেয়ে সবাই যখন দেশকে সেবা করতে চায়, আওয়ামী লীগের দাবিও যে আমরা দেশকে সেবা করতে চাই, বিএনপির দাবিও দেশকে সেবা করতে চাই, সকলেই দেশটা সেবা করতে চায় এবং তাদের যার যা ম্যানিফেস্টো নিয়ে আগান। এবং বাংলাদেশ ছাড়াও পৃথিবীতে বিভিন্ন ধরনের রাষ্ট্র আছে, কোথাও রাজতান্ত্রিক রাষ্ট্র, কোথাও গণতান্ত্রিক, কোথাও রাজতান্ত্রিক কিন্তু গণতন্ত্র আছে, যেমন ইংল্যান্ডে। বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ, গণপ্রজাতির বাংলাদেশ। সেই হিসাবে উন্নয়ন তো এটা সরকারের দায়িত্বই। সরকারের দায়িত্ব আপনার আমার ভাইয়ের ট্যাক্সের পয়সা নিয়ে তো এই বড় বড় কাজ করাটাই তার দায়িত্ব, যে সরকারে থাকবে জবাবদিহিতা তারই। কিন্তু পাশাপাশি মানুষের অধিকারটা রক্ষা করাটাই হলো রাজনীতির প্রধান উদ্দেশ্য। যেমন ধরেন যে আমরা এই দেশের নাগরিক, যারা সরকারে আছে তারা নির্বাচন করবে, আমরাও নির্বাচনটা করতে চাই। দীর্ঘদিন ধরে আমরা চেষ্টা করি, আমরা নির্বাচন করতে চাই। বিএনপি একটা নির্বাচনমুখী দল, কিন্তু নির্বাচন করার সময় যদি একতরফাভাবে সবকিছু করা হয়, তো সেখানে তো একটা লেভেল প্লেয়িং ফিল্ড না থাকে, তো সেখানে তো কথা উঠবে এবং সেখানে দাবি দেওয়া থাকবেই। তবে আমি মনে করি যে এই যে আলোচনার দ্বার একটা শুরু হয়েছে, এই আলোচনাটা অব্যাহত থাকুক এবং এই আলোচনার মাধ্যমেই সবকিছু ধরে নিলাম যে আপনার ভাইটাল দাবি এক নম্বর শেষ করি না। এখন ধরেন যে এর আগেও কিন্তু আমাদের দেশে আলোচনা হয়েছে। আলোচনাটা কে করছে? আব্দুল মান্নান ভূঁইয়া এবং জলিল সাহেব। এই দুইটা আলোচনা করতে করতে 111 এসে হাজির। না 111 কি ওনার সময়? আচ্ছা, 111 এসে হাজির। এরপর পরবর্তী সময় আলোচনা করলো কে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং না এই এই কথাটা আমরা শুনবো। একটা ছোট বিরতিতে যাচ্ছি দর্শক, একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফেরত আসবো। ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন। দর্শক, বিরতির পর ফেরত আসলাম, সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা যে কথায় ছিলাম, এর কথাটা হলো মূল আলোচনা হয়েছে, কিন্তু আলোচনার কোনো ফলপ্রসূ হয়নি। তবে আগে ছিল মহাসচিব পর্যায়ে আলোচনাটা, এখন কিন্তু দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী দুইটা পোস্টে তিনি হোল্ড করেন। এখন তার সাথে হচ্ছে আলোচনা, এবং এই আলোচনা যদি ফেল করে তবে তৃতীয় আর কোনো নাই যে যার কাছে গিয়ে আলোচনাটা হইতে পারে। তা আমি এখানে একটু দৃষ্টান্তি, গতবার 2014 সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার নেত্রীকে টেলিফোনের মাধ্যমে সংলাপে যাওয়ার আহ্বান জানিয়েছিল, কিন্তু ওইটা ব্যর্থ হলো। ওই পরিস্থিতিতে উনি মনে করছেন উনি যান নাই, একটা হরতালের অবস্থান ছিল, সেই হরতালে তার সমর্থন ছিল, সেই জন্য হরতালকে ব্রেক করতে চান। উনি নিজে ডাকছেন, উনি তো তখন হরতালের আলটিমেটাম দিয়েছেন, উনি ডাকছেন, ওইটাই তার কোনো অপরাধ হয়নি। দেশনেত্রী খালেদা জিয়া যায় নাই, এই জন্য সে তাকে এই ধরনের কোনো একুশ করা যাবে না। সেক্ষেত্রে আপনি বলুন যে এই ধরনের একুশ করা যাবে না যে সে আলোচনাটা চায় নাই। এরপরে আলোচনা হয় না দেখে ভবিষ্যতে আলোচনা হবে না, আলোচনার দরজা একদম বন্ধ হয়ে যাবে, যারা সরকার থাকে তারাই বন্ধ করে দেবে, এটা হয় না। আমাদের হোসেন ভাই, আপনি একটু যদি বলেন। আমি তখন যখন আলোচনা করেন, আমি স্বাভাবিক কারণে এটা রুচিতে বাদে তার বক্তব্যের সময় ইন্টারফেয়ার করা, এটা আমার রুচিতে বাদে। যদি অনেকে চায় যে হ্যাঁ তার বক্তব্যের সময় আমি ইন্টারফেয়ার করি, ইন্টারফেয়ার করে একটু ঝগড়ার একটা পরিবেশ তৈরি করি, অনেকে চায়, তো এটা আমি করতে চাই না। তবে আমার বক্তব্যের শুরুতে কিছু কথা বলা উচিত ছিল। আমি তো আগে এতটা বুঝে উঠতে পারিনি যে চট্টগ্রাম সংলাপ। চট্টগ্রাম সংলাপে যেহেতু আসলাম, চট্টগ্রামবাসীর প্রতি তো আমার সালাম জানাই। চট্টগ্রামের অবদান, মুক্তিযুদ্ধে অবদান, চট্টগ্রাম হচ্ছে বীর চট্টলা। বীর চট্টলার মানুষের কাছে আমাদের আহ্বান থাকবে, বীরের মধ্যে থাকবে শেখ হাসিনার নেতৃত্বে। আর যে কথাটা উনি বলছেন, এই সংলাপের আলোচনার তাৎপর্যটা আলাদা, এটা ঠিক। এটা ডাইরেক্ট প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এটাকে স্বতঃপ্রণোদিত হয়ে করেন নাই, চিঠি দিয়েছেন ডক্টর কামাল হোসেন, গণফোরামের সভাপতি। সেই চিঠির প্রেক্ষিতে তিনি আহ্বান জানিয়েছেন। চিঠির আগে উনি চট্টগ্রাম থেকে একটা হুমকি দিয়েছেন। আচ্ছা,
সেটার মধ্যে লেখার মধ্যে তো হুমকি টুমকি নাই। লেখাতে থাকবে বলেছেন না। যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম বলেন নাই যে আপনার কি যে শাস্তি হবে, কি যে শাস্তি হবে চিন্তাও করতে পারেন না। আমার চিঠিতে বলছেন আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। হ্যাঁ, সুতরাং এটা বিষয় তো হচ্ছে যে আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে বৈঠকে বসবেন, ওই পক্ষের নেতা হচ্ছেন ডক্টর কামাল হোসেন। ডক্টর কামাল হোসেন কে? ডক্টর কামাল হোসেন বঙ্গবন্ধুর সহকর্মী ছিলেন, বঙ্গবন্ধুর ক্যাবিনেটের ফরেন মিনিস্টার ছিলেন, সংবিধান প্রণেতাদের অন্যতম প্রধান ব্যক্তি, নিঃসন্দেহে। একসাথে পাকিস্তানের আটক ছিলেন, একসাথে বঙ্গবন্ধু আটক ছিলেন। সেই কারণে এইটার তাৎপর্য বিশ্বত্ব আলাদা। লিডার কিন্তু ডক্টর কামাল হোসেন, নট বেগম খালেদা জিয়া, ইভেন নট মির্জা ফখরুল। এইটার বিশ্বত্ব এখানে। আর চিঠি চালাচালি যা হচ্ছে সব আওয়ামী লীগ আর গণফোরামের মধ্যে হচ্ছে। কিন্তু আওয়ামী লীগ ভার্সেস আওয়ামী লীগ, হ্যাঁ, আওয়ামী লীগ, গণফোরাম প্রেসিডেন্ট যিনি তিনিও আওয়ামী লীগ, এবং যিনি সেক্রেটারি তিনিও আওয়ামী লীগ। হ্যাঁ, সাবেক আওয়ামী লীগ। সাবেক আওয়ামী লীগ হলেও ভেতরে বঙ্গবন্ধুর নাম দিয়ে কথা লেগেছে, এবং চিঠিটার মধ্যে প্রথম কথাটাই লিখেছেন বঙ্গবন্ধু। কাজেই আমরা মনে করি যে তারা অন্য পার্টিতে আজকে নতুন পার্টি করেছেন, বাট চেতনায় বিশ্বাসে বঙ্গবন্ধু আছেন। কাজে এই জন্য একটা বিশেষত্ব এটা এখানে আছে। এটার মধ্যে আমরা আশা করি যে এখন আপনি যেটা বলছেন যে প্রধান দাবি 7 দফার মধ্যে সবচেয়ে ভাইটাল এবং সবচেয়ে প্রধান দাবি হচ্ছে বেগম জিয়ার মুক্তি। আমরা মনে করি তাই, বাট নট গণতন্ত্র। গণতন্ত্র, নির্বাচন, এগুলো ভাইটাল না। এখন আপনি বলেন, লজিক্যালি যদি কথা বলি, মালয়েশিয়ায় এরা এই যে কদিন আগে নির্বাচন হলো, তখন প্রধানমন্ত্রী কে ছিল? নাজিব রাজ্জাক, হি ওয়াজ প্রাইম মিনিস্টার অফ মালয়েশিয়া। এখন মালয়েশিয়ার প্রাইম মিনিস্টার মাহাথির মোহাম্মদ। নাজিব রাজ্জাক প্রধানমন্ত্রী থেকে কি রিজাইন করে নির্বাচন করেছেন? নো। শুধু আজকে সেই প্রধানমন্ত্রী এখন লিডার অফ দ্য অপোজিশন কে পার্লামেন্টে, মালয়েশিয়ান পার্লামেন্টে? নাজিব রাজ্জাক। তিনি কিন্তু কারাগারে, ইভেন তার ওয়াইফও কারাগারে, বিকজ অফ করাপশন চার্জ। এখন বেগম জিয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসেছে, সেই দুর্নীতির অভিযোগ কোর্টে প্রমাণিত হয়েছে, একটা না দুটো। সেটা প্রমাণিত হওয়ার পরে তিনি দুর্নীতিগ্রস্ত, দণ্ডপ্রাপ্ত হয়ে তিনি কারাগারে আছেন। একজন রাজনৈতিক কারণে স্পেশাল পাওয়ার অ্যাক্টে তিনি কিন্তু গ্রেপ্তার হননি বা কারাগারে যাননি। কাজেই এই তার মুক্তির বিষয়টি কিন্তু গভর্নমেন্টের উপর নির্ভর করছে না, তার মুক্তির বিষয়টি নির্ভর করছে আইনের উপর, কোর্টের উপর, বিচারকদের উপর। কাজে সেখানে তারা কোর্টে গিয়ে কথা বলে, সেখানে তাদের বাগা বাগা যারা আইনজীবী আছে তারা তো ব্যর্থ হয়েছেন লোয়ার কোর্টে। হায়ার কোর্টে গিয়েও আপনারা আবার আপিল করেন, করে আপনারা যদি মনে করেন যে কনভিন্স করে, জাজদেরকে কনভিন্স করে আপনার আইনের কোনো ব্যাখ্যা দিয়ে, ফাঁক দিয়ে আপনার তাকে মুক্তি করতে সক্ষম হবেন, আপনারা করেন। আপনারা সেখানে তো ব্যর্থ হয়েছেন। কাজে এটা প্রধান বিষয় নয়। প্রধান বিষয় হচ্ছে বাংলাদেশে নির্বাচন, নির্বাচনের বিকল্প নির্বাচন। আপনি ক্ষমতায় কিভাবে যেতে চান? নির্বাচনের পথে যেতে চান? নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট বা রায়ের মধ্য দিয়ে আপনি নির্বাচনে ক্ষমতায় যেতে চান, না আপনি ষড়যন্ত্রের পথে, কনস্পিরেসির পথে, অন্য কোনো ব্যাকডোর দিয়ে ক্ষমতা আসতে চান? এটা হচ্ছে মূল বিষয়। কাজে তারা যখন শুধু বেগম জিয়ার মুক্তির বিষয়টাকেই প্রধান দিক বলে বিবেচনা করেন, আর কোনো বিষয় নেই, তাহলে আমাদের বুঝতে হবে এর মধ্যে শুভঙ্করের ফাঁক আছে, এবং সেখানে কোনো ব্লুপ্রিন্ট আছে, কোনো চক্রান্তের কোনো বিষয় আছে, যে অন্য ব্যাকডোর দিয়ে কোনোভাবে যদি প্রধানমন্ত্রী। আরেকটা জিনিস জানতে চাই, ধরে নিলাম আপনারা নির্বাচন করলেন, নির্বাচনে আপনারা জয় হয়ে আসলেন, আপনাদের যে যুদ্ধ অপরাধীদের যে চলমান বিচার এবং 21শে গ্রেনেড হামলার বিচার, এই বিষয় নিয়ে আপনারা তখন কি সিদ্ধান্ত নেবেন? আগের কথাগুলি শেষ করি। আচ্ছা বলেন। সেটা হলো, দেশনেত্রী খালেদা যে একটা অপরাধ করছে, সেই অপরাধটা হইল যে আমি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই। এই অপরাধের কারণে কিন্তু তার এই জেলগুলি কিন্তু পলিটিক্যাল, এবং এটার সমাধান পলিটিক্যালি হওয়া উচিত।
এবং পলিটিক্যালি সমাধান বাংলাদেশে বহু হয়েছে, বহু মানুষের জেল হয়েছে, বহু এই দুদক বহুবার বহু বড় বড় নেতাকে পানিশ দিছে, কনভিকশন দেওয়া হয়েছে, বড় বড় নেতাদের কি কয় চরিত্র হনন করছে বিভিন্ন ভাষায় দিয়া জনগণের সামনে হেয় করছে। আবার সেই নেতারা কিন্তু জনগণের সামনে সূর্যের আলোর মতো হয়ে প্রকাশিত হয়েছে। সেটাও দেশনেত্রী খালেদা জিয়ার বেলায় হবে ইনশাল্লাহ। মানুষ সবচেয়ে বড় জিনিস হলো মানুষের পারসেপশন, গণমানুষের সিদ্ধান্ত, গণমানুষের রায়। পলিটিক্যাল বিষয়গুলি আদালতের রায় চেয়ে জনগণের রায়টাই হলো সবচেয়ে বড়। আপনার মালয়েশিয়ার কথা আহমদ ভাই বলছেন, সেখানেও দেখবেন যে লোকটা কি জেলে ছিল সেই লোকটাই কিন্তু, তার দলটাই কিন্তু এবার নির্বাচিত হয়েছে। অতএব পলিটিক্সের বিষয়টা, এই জয়ললিতা যে জেলে ছিল, এই জয়ললিতা আবার নির্বাচিত হয়েছে মুখ্যমন্ত্রী হিসাবে, আবার সে কারাগারে গেছে। এই পলিটিক্সটা আমি ওনাকে জেলে দিয়ে আনন্দ করব আর উনি আমাকে জেলে দিয়ে আনন্দ করবে, এটা পলিটিক্সের ফিলোসফির মধ্যে হওয়া উচিত না। পলিটিক্যাল ফিলোসফিটা হওয়া উচিত এই যে তিনি তার কথা বলবেন, তাকে কথা বলার জন্য আমি সহযোগিতা করব। আমি যখন কথা বলবো আমার অধিকার বাস্তবায়নের জন্য যেটুক ন্যায্য তিনি মনে করবেন সেই জন্য তিনি সহযোগিতা করবেন। তিনি পারেন না পারেন আমাকে বলার সুযোগ দিতে হবে। বাংলাদেশে যে কালচারটা এখন যেটা চলছে, আপনি দেখেন এই যে কতগুলি গাইবী মোকদ্দমা, মানুষ জানে না, শোনে না, ঘটনা নাই, 10 বছর আগে মরে গেছে সেই লোকও মামলা হচ্ছে। প্রধান বিচারপতিরা, সব প্রধান বিচারপতি সিংহ চেষ্টা করছে মামলার জট কিভাবে কমায় নিয়ে আসা যায়। এখানে একটা থানায় একটা মাসে যদি ভুয়া মামলেই, গাইবী মামলে 30-40টা হয়, তো মামলার জট কিভাবে কমবে? আরো দেশে বিশৃঙ্খলা বাড়বে। এখন প্রশ্নটা হলো যে একদিক দিয়ে সরকার বলে যে আমরা একটা গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন চাই, আর অন্য দিক দিয়ে মানুষ রাস্তায় দাঁড়াইতে পারে না, ধরা মাত্র নিয়ে রিমান্ডে দিয়ে দেয়, জেলে দিয়ে দেয়। এই হাইকোর্ট পর্যন্ত আইতে আইতে তার 3 মাস সময় লাগে। এই 3 মাস পরে হাইকোর্ট তার জামিন দিলে হাইকোর্ট দয়া করে জামিনটা দেয়, ভুয়া মোকদ্দমা এইসব মোকদ্দমা দেয়, দেওয়ার পর আবার অ্যাপিলেট ডিভিশন দেয় দরখাস্ত, অনেক একটা সময়, তারপরে আবার আপনি বেরিয়ে যাবেন জেল গেটের থেকে, নতুন করে মামলা যাবে। এই যে মানুষকে হাজারো ভাবের হয়রানি, মানুষকে কথা বলতে দেয় না। আপনি বিএনপির নাম গন্ধ আছে এমন একটা লোকের আত্মীয় স্বজনের কোনো প্রমোশন হয় না কোনো ইয়ের। তো এখন ঘটনা হলো চাকরি বাকরিতে। এখন কথা যে আমরা চাই এই দেশেরই মানুষ, আমাদের ভবিষ্যৎ সন্তানদের জন্য, ওনারও সন্তান আছে, প্রধানমন্ত্রীরও সন্তান আছে, আমাদেরও সন্তান আছে, ভবিষ্যৎ আগামী প্রজন্মের জন্য একটা সুন্দর দেশ, একটা সুন্দর দেশ এটা এবং আলোচনার মধ্যে সম্ভব। আধা মিনিটে শেষ করি। যদি আলোচনা সফল হয় প্রধানমন্ত্রীর সুনাম হবে, আলোচনা ব্যর্থ হইলে এই দায় দায়িত্ব তার কাছেই পড়বে। আচ্ছা, যাই হোক, আমাদের একেবারে সময় নাই। আপনাদের দুজনকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, যেহেতু চট্টগ্রাম সংলাপে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে এখানে আসার জন্য। আপনাদের আলোচনা থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য বাইরে হয়েছে, আমাদের দর্শক শুনেছে। দর্শক, আজকের সময় স্বল্পতার কারণে ওনাদের কাছ থেকে আরো তথ্যভিত্তিক কথা শোনার থাকলেও আমরা সময়ের কারণে এখানে শেষ করছি। আগামীতে তাদের কাছ থেকে আরো সময় নিয়ে তাদের রাজনৈতিক ভাবনাগুলো এবং দেশের নির্বাচন এবং রাজনীতি নিয়ে আমরা কথা বলবো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা টিভির সাথেই থাকুন।